এই যুদ্ধের প্রভাবে ভারতীয় অর্থনীতিতে কতটা উদ্বেগ দেখা দিতে পারে, বারবার প্রশ্ন উঠছে তা নিয়ে। পরপর রক্তক্ষরণের পর অবশেষে ভারতীয় শেয়ার বাজারে উত্থান। বাজার খুলতেই 330 পয়েন্ট এগিয়েছে সেন্সেক্স, 143 পয়েন্ট এগিয়েছে নিফটিও। গতকাল বাজার বন্ধের ঠিক মুখে উঠতে শুরু করেছিল সেন্সেক্স ও নিফটি। ডলারের নিরিখে টাকার দামে ঐতিহাসিক পতন হয়েছে গতকাল টাকার নিরিখে ডলারের দাম পৌঁছে গিয়েছিল 92 টাকা 17 পয়সায়। আর এর আগে জানুয়ারি মাসে 91 টাকা 98 পয়সায় নেমেছিল ডলারের তুলনায় টাকার দাম। অর্থনীতিবিদ অভিরূপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অভিরূপদা, এই যে পরপর ধারাবাহিকভাবে রক্তক্ষরণ দেখছি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে যে উত্থান, সেটা কি সাময়িক, না এটা কোনো ইঙ্গিত ভারতের অর্থনীতির ক্ষেত্রে যে একটা পজিটিভ দিক আসতে চলেছে? দেখুন, একদিন দামটা একটু উঠেছে দেখে দীর্ঘমেয়াদে কি হবে ঠিক বলা যায় না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা একটা কারেকশন বলা যেতে পারে। অর্থাৎ সেন্সেক্স তো 80,000-এর নিচে পড়ে গিয়েছিল, তো এই অবস্থায় অনেকে মনে করছেন, অন্তত কেউ কেউ মনে করছেন যে আর খুব বেশি পড়বে না, এবার একটু কেনা উচিত, ভবিষ্যতে দামটা বাড়বে। এই যে কেনার প্রবণতা, তার ফলে হয়তো শেয়ারের দাম একটু বাড়ছে। এবারে এটা কতটা ক্ষণস্থায়ী বা কতটা স্থায়ী হবে সেইটা ভবিষ্যতই বলতে পারবে। যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে আমাদের সংকট এক্ষুনি কাটবে বলে মনে হচ্ছে না। ধন্যবাদ অভিরূপদা। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরেও কেন নিন্দা করলেন না প্রধানমন্ত্রী? বারবার এই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। গতকাল সৌগত রায় বলেন, কেন ট্রাম্প কিছু করলে সে ব্যাপারে মোদি নীরব থাকেন। পাল্টা রাহুল সিনহার বক্তব্য, ঠিক সময় মতো যে পদক্ষেপ নেওয়া দরকার প্রধানমন্ত্রী নেবেন। একদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে, তারই মধ্যে আরো একটা যুদ্ধ। একদিকে আমেরিকা ইসরায়েল, অন্যদিকে ইরান। এই পরিস্থিতিতে ভারত শান্তির পক্ষে সওয়াল করেছে। भारत का हमेशा ये मत रहा है कि जो भी ऐसी इस तरह की स्थितियां हों, और भी इसी क्षेत्र में दूसरी भी स्थितियां हैं जो चल रही हैं, इन सभी का हल बातचीत से और शांतिपूर्वक तरीकों को इस्तेमाल करते हुए होना चाहिए। কিন্তু বিরোধীরা বারবার একটাই প্রশ্ন তুলছে, আমেরিকা ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে দিল, অথচ নরেন্দ্র মোদী একবারও তার নিন্দা করলেন না কেন? এটা কি ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার নয়? সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, ভারতকে নৈতিকভাবে স্পষ্ট থাকতে হবে। আন্তর্জাতিক আইন ও মানুষের জীবন রক্ষায় আমাদের স্পষ্টভাবে কথা বলার সাহস থাকা উচিত। এরপরই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই বলতে হবে, বিশ্ব ব্যবস্থায় একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা কি তিনি সমর্থন করেন? ইরান সহ যেসব মধ্যপ্রাচ্যের দেশ বরাবর ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে, সেই সব দেশের পাশে আজকে ভারতবর্ষ নেই। তাদের বিষয় নীরব, তাদের মানুষ খুন হলে তারা নীরব। উল্টে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের পায়ে গিয়ে পড়ছেন নরেন্দ্র মোদী। এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। একেবারে নীরব ভারতীয় সরকার, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। এমনকি খামেনির মৃত্যু হওয়ার সেটা নিয়েও দুঃখ প্রকাশ করেন। এটা ভারতীয় পররাষ্ট্র নীতির একটা ব্যর্থতা বলা যায়। কেন ট্রাম্প কিছু করলে সেই ব্যাপারে মোদি নীরব থাকেন? উনি বলেন, ট্রাম্প মাই ফ্রেন্ড। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমি সৌগত রায় সহ যারা উদ্বিগ্ন তাদের কাছে এটাই বলবো, ভরসা রাখুন প্রধানমন্ত্রীর ওপর, বিশ্বাস রাখুন প্রধানমন্ত্রীর ওপর। নীরবতা কি সরবতা, এই সমস্ত ব্যাকরণের বাণী নিয়ে বেশি কচকচানি করার দরকার নেই।
ঠিক সময় মতো যে পদক্ষেপ নেওয়া দরকার মোদিজি সেই পদক্ষেপ নেবে। আমি মনে করি শুধু অন্য যারা রাজনৈতিক নেতা তারা ঘরোয়া রাজনীতিতে মন দিন, বহির্বিশ্বের রাজনীতি নিয়ে এত লাফালাফি করার, এত বিবৃতি দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। সব মিলিয়ে খামেনেইকে হত্যায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘিরে চড়ছে রাজনীতির পারদ। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। বিহারের রাজনীতিতে কি বড়সড় পরিবর্তন হতে চলেছে? মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে সরাতে পারে বিজেপি। আজ অমিত শাহের উপস্থিতিতে রাজ্যসভার মনোনয়ন দাখিল করতে পারেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমারের ছেলে। আর কয়েক দশক বাদে বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন বিজেপির কেউ। বিহার বিধানসভা ভোটে বিজেপির জোটের মুখ ছিলেন নীতিশ কুমার। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বারবার স্পষ্ট করে বলেছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী একজনই, তিনি নীতিশ কুমার। ভোটে বিপুল জয়ের পর নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করেন মোদী শাহ, কিন্তু 4 মাসও কাটল না। তার আগেই কি নীতিশ কুমারকে কার্যত রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দিতে পারে বিজেপি? মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে সরিয়ে দিতে পারে তারা? নীতিশ কুমারকে কি রাজ্যসভায় পাঠানো হতে পারে? বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য মনোনয়ন দাখিল করতে পারেন নীতিশ কুমার। অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে কি স্রেফ রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন নীতিশ কুমার? তাহলে কি বিহারের মুখ্যমন্ত্রী পদে এবার বিজেপির কেউ বসতে চলেছেন? বিহারে নীতিশ রাজ শেষ করতে চলেছে বিজেপি। বুধবার সন্ধ্যায় জেডিইউ এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। जब उन्हीं की इच्छा हो जाएगा तो इसमें हमको क्या एतराज होगा? जो निर्णय लेते हैं स्वयं बहुत ही सोच समझ कर का बहुत ही अच्छा निर्णय लेते हैं। बिहार के पूरे वासी चाहते हैं कि अभी मुख्यमंत्री जो 20 वर्षों में काम किया है, इतना आगे बढ़ाया है, सभी लोग इनको चाहते हैं। अगर राज्यसभा जाते हैं मुख्यमंत्री तब भी अगर उनका खुशी से जाएंगे तो उनके साथ है। পিটিআই সূত্রে খবর, সমঝোতার শর্ত মেনে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার বিহারের উপমুখ্যমন্ত্রী হতে পারেন। बहुत मुमकिन है, चूँकि भारतीय जनता पार्टी की नीति रही है कि वो पूरी पावर चाहिए, उन्हें पूरी सत्ता चाहिए, तो वो किसी न किसी तरीके से नीतीश कुमार को बाहर करने की कोशिश करेंगे। राज्यसभा का मेंबर बन के दिल्ली आ जाइए, कैबिनेट ले लीजिए, ताकि वो अपना मुख्यमंत्री बना सके। तो ये बहुत संभव है। বিহারের 2 দশকের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কি এবার বিহারের মসনদ থেকে সরিয়ে দিল্লিতে পাঠাতে চাইছে বিজেপি? বিহার থেকে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর অবশ্য দাবি মুখ্যমন্ত্রী থাকবেন নীতিশ কুমারই। বিজেপির শরিক চিরাগ পাসওয়ানের দাবি নীতিশ কুমারের নেতৃত্বে সরকার চলছে, মুখ্যমন্ত্রী পরিবর্তনের মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না। आज होली का दिन है और होली के दिन में ऐसे मजाक हुआ करते हैं। नीतीश कुमार जी मुख्यमंत्री हैं। শেষ অবধি কি তাহলে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে, নাকি গোটাটাই জল্পনা? হোলির দিনে রসিকতা, নাকি সত্যি বিহারের মসনদে নীতিশ কুমারের ইনিংস শেষ? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।